আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। কলেজে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপদেষ্টা আসিফ। গণমাধ্যম নিয়ে আপত্তি থাকলে ভাঙচুর নয় বললেন উপদেষ্টা নাহিদ। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। এবং রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে ১ মাসের স্থিতাবস্থা জারি করা রুল নিষ্পত্তিতে উচ্চ আদালতকে নির্দেশ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। কলেজটির ১০তলা ভবনের সব তলায় ভাঙচুর চালিয়ে ভেঙে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। এরপরই সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা ২:৩০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। গতকালকে আমাদের কলেজ ভাঙার কোনো ইন্টেনশনই ছিল না। কবি নজরুল ওই দিক থেকে বোম, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে আমরা বাধ্য হই যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মধ্যে আক্রমণ দিতে। ন্যাশনাল হসপিটালের কেউ আর কি ওই কবি নজরুল বা সোহরাওয়ার্দীর সাথে সংযুক্ত আর কি। এর আগে সকাল 10:30টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায়। শুরু হয় সংঘর্ষ। ওখানে তো আটকা আছে, ওরা তো এক একজনকে মানে মাথা ফেটে একজন রক্ত করে দিচ্ছে, এমনকি মারাও যাচ্ছে নাকি, এমন অবস্থা হয়ে দেখেছে। আমার ফ্রেন্ডদেরকে মারছে, এই জন্য আমি আসছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ 20টির বেশি কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় দফায় দফায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষার্থী পথচারী সহ আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের বেশিরভাগই আসেন মাথায় আঘাত নিয়ে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 2 ঘন্টার বেশি সময় ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সোহরাওয়ার্দী কলেজে যখন 3000 স্টুডেন্ট কবি নজরুলের পরীক্ষা দিচ্ছে, যেখানে 100 গজের মধ্যে কেউ চলাচল করার পর্যন্ত সুযোগ নেই, সেখানে গিয়ে বিভিন্ন কলেজ থেকে এসে আমাদের পোলাপানির উপর হামলা করছে। ওরা কিছু ভাড়াটা আনছে, মানে বাইরে থেকে আনছে, মুরব্বী বয়সী, তারপরে দোকান যারে পাশে আনছে, আনার পর হচ্ছে কি আমাদের যারা ছিল ওদেরকে যারে পাইছে চাইনিজ কুড়াল, তারপর আরও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে। যখন আমরা বেরোয় আসবো তখন মানে যাকে পাইছে বা ভিতরে যারা ছিল তাদেরকে সবাইকে আটকে রেখে আক্রমণ করা হয়েছে। আহত বেশিরভাগই কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মাহবুবুর রহমান মোল্লা ও সোহরাওয়ার্দী কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে, কোনো হামলা ভাঙচুর নয়। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সোমবারের সন্ধ্যার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমের উপর হামলা নিয়ে বক্তব্য দেন। প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানার মামলায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ৫,৯১৫ কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। সকালে ২০২৪-২৫ অর্থ বছরের একনেকের ৪র্থ সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে সভার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে সভায় ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও অন্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিদেশি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। অধ্যাপক ইউনুস প্রতিনিধি দলকে বলেন, শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চান তিনি। অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারে বিশেষ দূত নিয়োগ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম দপ্তরের উপ অর্থ সচিব থিয়া মেই ইলি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রড্রিগেজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে নিত্যদিনের দুর্দশা দূর না করতে পারলে সংস্কার সফল হবে না। রাহুল রায় রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিক নেতারা। ভিডিও কমিশনের কথা আপনারা উল্লেখ করেছেন জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারাও। সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের দোসররা যেন ফিরে না আসতে পারে, সেজন্য আইনি বিচারের পাশাপাশি জনগণের রাজনৈতিক বিচারও নিশ্চিত করতে হবে, আর সে কারণে নিশ্চিত করতে হবে সবার ভোটাধিকার। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সকলের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। এই সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর এনামুল হক চৌধুরী। ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, উনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সৌদি কিং এবং ক্রাউন প্রিন্স অর্থাৎ প্রাইম মিনিস্টার ওনাদের পক্ষ থেকে ওনাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামও প্রতি উত্তরে ওনার পক্ষ থেকে তাদেরকে সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি কিংবা রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কোনো আলোচনা হয়নি। গেলে এখানে ওনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ওনার এসেছিলেন এবং উনি এসেছিলেন এবং ওনার যে অবস্থা আপনার 21 তারিখেও দেখেছেন। ম্যাডাম অ্যাকচুয়ালি দেশের সার্বিক পরিস্থিতির উপর উনি এই মুহূর্তে কোনো কমেন্ট করেন নাই। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার জজ আদালত। আর জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, এই আদেশের ফলে আপাতত ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে গত মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর থেকে বিক্ষোভ সমাবেশ করছেন ব্যাটারি চালিত রিকশা চালক ও মালিকরা। এ অবস্থায় সোমবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই, তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে। রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা,
এটি ব্যাহত হচ্ছে। যারা এই মামলায় যারা পিটিশনার হিসাবে এসছে তাদের লোকাল স্ট্যান্ডার্ড মানে মামলা করার যে রাইট সেটা নেই, প্লাস এটা একটা গভর্নমেন্টের পলিসি ম্যাটার, গভর্নমেন্টের পলিসি ম্যাটারে কোর্ট ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমরা বলেছি। যেহেতু আসলে এগুলো চলছে এবং অনেক দিন ধরে এগুলো চলছে, তো হঠাৎ করে বন্ধ করে দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবেন। শুনানি শেষে আদেশ দেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। যেসব ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে চলছে, এই রিক্সাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। প্যাডেল চালিত রিক্সা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, মামলাযোগ্য কোনো বিষয়ে থানা মামলা না নিলে ওসিকে 1 মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে। পুলিশ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শাকের আদনানের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা চলাচল প্রসঙ্গ নিয়ে ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বৈঠক। আলোচনায় উঠে আসে অটোরিকশা ও চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও পথের চাঁদাবাজি সহ বিভিন্ন ইস্যু। কোন রাস্তায় কোন গাড়ি চলবে, ওই গাড়ির রুট কি হবে, কোথায় যাবে ওই গাড়ি, এটা আসলে আদালত নির্ধারণের করার বিষয় নয়। টোকেন দেওয়া, কার্ড পেপশন, এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। কমিটি গঠন করে চাঁদাবাজদের তালিকা দিতে অটোরিকশা চালকদের পরামর্শ দিয়েছেন ডিএমপির নতুন কমিশনার। মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন ঢাকার পুলিশ কমিশনার। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু, তার 4 মাস পেরিয়েছে। তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনও জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া। 19 জুলাই থেকে এক হাতে 100-এরও বেশি স্প্রিন্টার নিয়ে এখনও হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে। 19 জুলাই মোহাম্মদপুর 7 মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হন। শুক্রবারের নামাজ, তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তখন পুলিশের মুখোমুখি হয়ে যায়। তখন ওনারা আমাকে বলে যে দৌড় দে বলেই আমার পিছন দিয়ে গুলি করে দিচ্ছে। তখন আমার হাত সাথে সাথে এইভাবে হয়েছে, মানে স্প্রিং যেভাবে একটা কারেন্টের শর্ট খায় না, এভাবে হয়ে গেছে। একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তখন আমার মাথা ঘোরাচ্ছিল। তখন আমি দৌড় দিয়ে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই। পুলিশের দৌড়ানিতে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে। তখন আমি সামনে ছিলাম, গুলি খেয়েছি। তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই। 100-এরও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে 20 বছরের শাহিন। আর স্প্রিন্টার যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে। এই হাত যতটুকু ভালো আছে সেটাও থাকবে না। আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে, তখন আমি হাতটাও দেখাতে পারবো না, হাতটা কেটে ফেলতে হবে। শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনের এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে। বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ, এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট ছোট্ট, আপনি যদি এটা দিতে দেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে। সে এখনো চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি। আমরা চিকিৎসা দিব, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করবো। এর ভিতরে হয়তো এমন হতে পারে বাঁচিয়ে ফেলতে পারি। দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায়, এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের। ফেরার ইচ্ছা আছে তো আমার, আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত যদি না হয় আমি এই হাত দিয়ে প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরব। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
শেরপুরে বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় ১৮টি পরিবারকে দেয়া হয়েছে জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ উপকরণ। উপহার পেয়ে উচ্ছ্বাসী প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মানবিক ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনেরা। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সাম্প্রতিক মাসগুলোতে হয়ে যাওয়া ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে শেরপুরের অন্তত ৩,০০০ বসতবাড়ি। ৭ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া মহিমা চিরানের মতো হাজারো মানুষের একই হাল। দুর্যোগ পরবর্তী নানান সংকটে জেরোবার জনপদ। আমাদের তো সব ভেঙে পড়ে গেছে, এখন জিনিসপত্র সবকিছু বের করতেও পারি নাই, আর অনেক জিনিসপত্র আমাদের ভেসে নিয়ে গেছে। বন্যা শেষ হলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারা অনেক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। এরই অংশ হিসেবে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় ১৮টি পরিবারকে বিনামূল্যে উন্নত মানের ঢেউটিন, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। আমার ৩টা মাটির ঘর ছিল, পড়ে গেছে। আমার টাকা পয়সা কোনো ব্যবস্থা নাই। যারা আমার এই ঘরটা অনুদান করছে দিছে, তাদের জন্য লাখ লাখ শুকরিয়া। যে ক্লাবের উদ্যোগে করে দিছে তাদের জন্য আমরা চির কৃতজ্ঞ। প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে জামা কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী। এটা পাই আমার খুব উপকার হয়েছে, যারা দিছে তাদের ধন্যবাদ জানাই। বন্যায় যারা ঘর হারিয়েছে, একটা নিঃস্ব মানুষ, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ঘর এবং শাড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে যে উদ্যোগে ভোট দেওয়া হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঘরের যে সামগ্রী সেগুলো পেয়েছে, এগুলো পেয়ে তারা আসলে অনেক উপকৃত হবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং ব্যাচ ৭১-এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এমন উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার বাবু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি, মানুষদের জন্য যে সাহায্যটা দিয়েছেন ঘর তোলার জন্য, এবং তার জন্য মানুষ অনেক উপকৃত হয়েছে। সহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো যে এইভাবে আরও অন্যান্য সংগঠন যেন এই অসহায় মানুষদের পাশে থাকে। টিন দিয়েছি, সাথে খুঁটি দেওয়া হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা এই জেনেগাতিবাসীর পাশে ওনাদেরকে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সবুজ শ্যামল ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুষ্ঠু নির্বাচন করার সুযোগ হিসেবে দেখছে নতুন কমিশন। দায়িত্ব গ্রহণের পরদিন সকালে কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। পরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ। এদিকে সংস্কার প্রস্তাব দিতে গিয়ে ইসি ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাউকে না পেয়ে ক্ষোভ জানায় গণ অধিকার পরিষদ। পরে মেইলে প্রস্তাব পাঠান তারা। আরো একবার চ্যানেল আই সংবাদে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম সম্মেলনে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। সম্মেলনে বক্তারা বলেছেন, শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিবাজদের বিচার, সংবিধান সংশোধন, সুশাসন ও মুক্ত গণতন্ত্র চর্চা এবং আইন ও বিচার বিভাগকে রাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত করতে হবে। রিপোর্ট রুকসানা আমিনের। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। দুর্নীতির পেছনে শৃঙ্খলার অভাবকে দায়ী করেন বক্তারা। খেলতে খেলতে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা বেরোলো, আমরা টেলিভিশনে দেখলাম।
মহারথীরা আছেন, আবার জেলখানায় গিয়ে তারা রাজকীয় জীবন যাপন করছেন। টাকাও নিয়ে গেল, তাদেরকে বসায় জামাই আদরে খাওয়ালাম। আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের আইনটা ব্রিটিশ আইনের চেয়ে পরিবর্তন করতে হবে। ওই আমেরিকান আইন আনো, তুমি প্রমাণ করো, কারণ তুমি দোষী। সমাধান করতে হলে দেশে ভালো সরকার দরকার। মন্ত্রীরা, পার্লামেন্টের সদস্যরা যখন নানান রকম অনাচারে লিপ্ত হয় এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি অন্যদের বঞ্চিত করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে, সেই রকম সরকার দিয়ে দুর্নীতি দমন দূরের কথা, প্রকৃতপক্ষে যে বিরাট সম্ভাবনা আমাদের সামনে আসে, এই সম্ভাবনাকেও আমরা বাস্তবায়িত করতে পারি না। কিছু লোকে সেগুলো লুটে পুটে নিয়ে যায়। তো এই অবস্থায় আমার কথা হলো যে রাজনৈতিক দল গঠন করতে হবে। ফ্যাসিবাদ নির্মূলে আনুপাতিক নির্বাচন প্রক্রিয়া সহ রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধন ও সংস্কার করতে বলেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। এইটা যদি আপনি অন্তরোহন করে আগে নিজেকে সংশোধন করেন, যদি সব জায়গায় আপনারা পাহারাদার এবং চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, তাইলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব। দেশের যে বর্তমান যে দুরবস্থা, এইটার যে মূল সমস্যা, সেটার সমাধানের জন্য এই দুই স্যারের নেতৃত্বে আমরা কাজ করব। প্রস্তাবনাগুলো প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে তুলে ধরবে কমিটি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে ১৪৪ ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি পিটিআই এর কর্মীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। কর্মসূচিতে অংশ নিয়ে আমৃত্যু আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আন্দোলন ঠেকাতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এরই মধ্যে পিটিআই এর ৫ এমপি সহ ৪,০০০-এর বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর স্পর্শকাতর এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ভিন্ন ভিন্ন গল্পের মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্মে যুক্ত হল নতুন মঞ্চনাটক কিনু জাহারের থিয়েটার। অবিভক্ত বাংলার এক প্রত্যন্ত দরিদ্র এবং নিরক্ষর মানুষ কিনু কাহার পালাগান গাওয়া কিনুর গল্পে গড়ে উঠেছে এই মঞ্চনাটক, যার মাধ্যমে পালার মাধ্যমে লোকশিক্ষা ছড়িয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রাচ্যনাটের পরিবেশনায় মনোজ মিত্রের গল্পে নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। কৃষি সংবাদ। সবজির জন্য বিখ্যাত জেলা মেহেরপুর। এই জেলায় অন্যান্য সবজির সাথে ব্যাপক হারে আগাম শিম চাষ হয়। এবছর বৈরী আবহাওয়াতেও সঠিক পরিচর্যার কারণে শিমের ভালো ফলন হয়েছে, বিক্রিও হচ্ছে বেশি দামে। এবার এই শিমে বিঘা প্রতি ১ লাখেরও বেশি টাকা আয় হবে বলে আশা করছেন চাষিরা। জানাবো প্রকৃতি সংবাদ।
পরিবেশ প্রতিবেশের উন্নয়নে চাঁদপুর শহরের রক্ষা কবচ এসবি খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জাতীয় যুব দিবসের কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। স্বস্তি প্রকাশ করে শহরবাসী জানিয়েছে, এমন উদ্যোগ নির্মল বায়ু প্রবাহ বাড়ানোর পাশাপাশি মশা মাছির উপদ্রব থেকে শহর রক্ষা করবে। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। উদ্বোধনের অপেক্ষায় রেলওয়ের মেগা প্রকল্প যমুনা রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুটির পুরোটাই এখন যমুনার বুকে দৃশ্যমান। এখন চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ ও অত্যাধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই দেশের দীর্ঘতম রেল সেতুটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যমুনার বুকে রেল সেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মোট 50টি পিয়ার আর 49টি স্প্যান সহ অন্য সব কাজ ইতোমধ্যেই হয়েছে। যমুনা সেতুর 300 মিটার উজানে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে স্প্যানগুলো। আমরা এখানে অ্যালাইনমেন্টের কাজ করতেছি, গ্যাস চেক করতেছি। টোটালি আমাদের এখানে এখন কাজ শেষের দিকে। পেইন্টিং টাচ আপের কাজ আছে, অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই সাথে আমাদের যে রেল ট্র্যাকের বুঝে দেওয়ার জন্য যে চেকিংটা, সেইটার কাজ চলছে। রেল সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে নব দিগন্তের সূচনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও পরিবর্তন আসবে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাস ট্রাকে সবকিছু বহন করা সম্ভব হয় না। ব্যাপক মালামাল যখন বহন করে ব্যবসায়ীদের ব্যবসার স্বার্থে, তখন আসলে কন্টেইনার করে রেল সেতুতে যদি রেলে করে নিয়ে যাওয়া যায় তাহলে খুব দ্রুত পৌঁছানো সম্ভব হয়। প্রকল্প পরিচালক জানিয়েছেন, সব কাজ শেষ করে উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ লেগে যাবে। এরপরই আসলে আমরা ট্রেন চলাচল এই সেতুতে উদ্বোধনের জন্য উদ্বোধন করার স্কোপ চলে আসবে, এবং আমরা এই ব্যাপারে সরকারি প্রক্রিয়ায় যেভাবে প্রক্রিয়া করা যায় সেটা আমরা করছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর ওপর দিয়ে 100 থেকে 120 কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ 2024 উপলক্ষে চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অরূপ কুমার বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডক্টর AKM আরিফউদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডক্টর নাসরিন বানু, ডক্টর রওশন মোর্শেদ, অধ্যাপক ডক্টর রিঙ্কু দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক আলোচনা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কেবলস অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। রাজধানীর লেডিস ক্লাবে সারা দেশের কেবল অপারেটরসের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল বলেন, বৈষম্য দূর করার এই সময়ে কেবল অপারেটরদের সাথেই বেশি বৈষম্য হচ্ছে। অবিলম্বে বিটিআরসির 7-এর 6 ধারা বাতিল করা সহ বিটিভির লাইসেন্স ফি পুনর্নির্ধারণ, ওটিটি প্ল্যাটফর্ম ও IPTVর বিরুদ্ধে ব্যবস্থা ও নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউন লিঙ্ক না করতে কেবল অপারেটরদের আহ্বান জানানো হয়। সংগঠনের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের আস্থা ও সুরক্ষায় আগামীর করণীয় বিষয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ ক্যাপিটালস মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সুবিধা বৃদ্ধি সহ 12 দফা দাবি পেশ করেন বক্তারা। এছাড়াও ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড ও ISB সহ অন্যান্য প্রতিষ্ঠানের গেইন টাস্ক দ্রুত প্রত্যাহারের দাবি জানান আলোচকরা।
সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর ধানমন্ডির অলিয়াস প্রসেসে সোমবার থেকে শুরু হয়েছে তরুণ সঙ্গীত গবেষক ও উদ্যোক্তা মোহাম্মদ জাকির হোসেনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে নিরাময়ের ঐক্যতান শিরোনামে এক বিশেষ প্রদর্শনী। সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য বাউল শিল্পী শফি মণ্ডল। অনুষ্ঠানে অলিয়াস প্রসেসের পরিচালক ফ্রাসোয়া গুজো সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 5 দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে নিরীক্ষাধর্মী দেশি ও আদিবাসী বাদ্যযন্ত্রের প্রদর্শনী। এছাড়াও থাকছে সেমিনার, ওয়ার্কশপ ও বাংলা লোকসঙ্গীত পরিবেশনা। প্রদর্শনীটি আগামী 29 নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবার রয়েছে খেলার খবর। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় 39 শিক্ষার্থী সহ 64 জন আহত, 6 প্লাটুন বিজিবি মোতায়েন। কলেজে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপদেষ্টা আসিফ। গণমাধ্যম নিয়ে আপত্তি থাকলে ভাঙচুর নয় বললেন উপদেষ্টা নাহিদ। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। এবং রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা জারি করা রুল নিষ্পত্তিতে উচ্চ আদালতকে নির্দেশ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।